পরিবর্তন তো অনেক এসছে, আমার নিজের জীবনে পরিবর্তন এসছে। যেমন ধরেন, আগে আমি বলেছি যে আমি কি করি, কোথায় চাকরি করি, সেটা পর্যন্ত বলতে পারতাম না। আম, আমার পেশাগত পরিচয়টাকে লুকিয়ে রাখতে হতো। সেটা আমি করতে পারছি। আমি বলি কোথায় কাজ করি, কোথায় চাকরি করি, আমার অফিস কোথায়, কি করি। এটা আমি বলতে পারি। দুই নম্বর, আমার পরিবার দেশে যেতে পারতো না। আমার পরিবার এখন দেশে যেতে পারে। তখন তখন অ্যাক্টিভিজম করতাম, অনেক মানুষ পছন্দ করতো, এটাও ঠিক। একটা বড় সেকশন অফ পিপল যারা মনে করতো যে এই যে কাজগুলো করে যাচ্ছে এরা, এই যে ইউটিউবে চিৎকার চেঁচামেচি করে, ইউটিউবে এপিসোড করে, এগুলো কি আসলেই কোনো কাজে আসছে? হ্যাঁ, তো এক ধরনের সন্দেহ, এক ধরনের অবিশ্বাস, আম, এইটা ছিল মানুষের মনে, যে এরা হুদাই কাজ করে আর কি। হ্যাঁ, হুদাই চিল্লায়। অনেকে বলতো না যে আপনি তো সকাল সন্ধ্যা হাসিনাকে ফেলায় দেন, এরকম বলতো আর কি। তো একটা তুচ্ছ তাচ্ছিল্যের ভাব দেখানোর চেষ্টা করতো। ওই জিনিসটা এখন নাই, এটা একদম কমপ্লিটলি পরিবর্তিত হয়ে গেছে। তো আপনি যে কোনো রাস্তায় হাঁটলে, ট্রেনে উঠলে, বাসে উঠলে আপনি বাংলাদেশি পাবেনই। ওই লেভেলে না, মানে ধরেন যারা মনে করতো আচ্ছা ঠিক আছে পিনাকি ইউটিউবিং করে, কিন্তু এখন মনে করে যে হি সামথিং, যে এটা তার সাথে একটু দেখা হলে ভালো লাগতো, প্রবাবলি একটা সাকসেস মানুষের সাথে, এক নামের সাথে কোনো একটা সাকসেস যুক্ত হয়ে গেছে, যে এই লোকটা এই যারা হাসিনার পতনে ভূমিকা রেখেছে তাদের মধ্যে একজন। বাংলাদেশের মানুষের তো প্রবলেম, সমস্যার তো শেষ নাই, প্রচুর সমস্যা। ব্যক্তিগত জীবনে সমস্যা, পেশাগত জীবনে সমস্যা, সামাজিক জীবনে সমস্যা। তো এই সমস্যাগুলো কিছু জায়গায় সমাধানের জন্য ফ্যাসিলিটেট করা যায়, কিন্তু এটা তো একটা অতিরিক্ত চাপ। মানে ধরেন আমি তো আর রাজনৈতিক নেতা না, যে জনগণের সমস্যা নিয়ে আমার কাজ রাজনৈতিক না। আমার একটা রাজনৈতিক আসলে আসলে একটা দেখেন, আমার আমার এটা অনেকেই হয়তো বুঝতে পারেন না, যে আমার একটা ফুল টাইম জব আছে, এবং হুইচ ইজ ভেরি ডিমান্ডিং, এক্সট্রিমলি ডিমান্ডিং। এবং আমি আমার যে রোল, আমি তো গ্লোবাল মেডিকেল রিলেশনে কাজ করি। তো গ্লোবাল মানে প্রায় 43টা দেশে, হ্যাঁ, এবং নানা টাইম জোনে। তো আমাকে খুব আম, সময়ের ব্যাপারটা আমাকে ধরেন খুব সকালে হয়তো মিটিং করতে হচ্ছে, ধরেন 5টা 6টা, সকাল 5টা 6টায় মিটিং করতে হচ্ছে। আবার ধরেন রাত্রি 10টা 11টায় মিটিং করতে, না করে উপায় থাকে না। হ্যাঁ, যে এই ডিফারেন্ট টাইম জোনের সাথে ম্যাচ করা এটা খুব ডিফিকাল্ট আমার জন্য। টাইম ম্যানেজমেন্টটা এক্সট্রিমলি ডিফিকাল্ট। এটা তো একটা কালেকটিভ সাকসেস, এটা জনগণের সাফল্য, আমি তার একটা অংশ, ক্ষুদ্র অংশ। হ্যাঁ, ধরেন এমন হতে পারতো যে হাসিনার পতন হয়নি, হাসিনা এখনো ক্ষমতায় আছে, এটা হতেই পারতো। এটা পসিবিলিটি ছিল। তাহলে কি হতো? হ্যাঁ, তাহলে কি আমি লড়াই থামিয়ে দিতাম? না, কখনোই থামিয়ে দিতাম না। আমি সবসময় মনে করি, উম, আমার একটা ফিলোসফি অফ লাইফ আছে। দেখেন, ফলে আমার কোনো অধিকার নাই, কর্মে আমার অধিকার। যেই সাফল্যটা এসছে ওটাতে আমার কোনো ব্যক্তিগত অধিকার নাই, এবং আমার ডিপ রেসপেক্ট আছে তাদের উপরে, প্রত্যেকের উপরে, যারা একসাথে আমরা কাজ করেছি। কিন্তু দেখেন, আহ, সমাজ তো একটা স্থির বিষয় না। হ্যাঁ, আমাদের নানা চিন্তা ছিল, ওখানে ডান ছিল, বাম ছিল, ইসলামপন্থী ছিল, ওইখানে আলট্রা লেফট ছিল, এমনকি নাস্তিকেরাও ছিল। সব ধরনের লোক এসেছিল, ওখানে দুইটা পক্ষ ছিল, হাসিনা, হাসিনা বিরোধী। তো ন্যাচারালি আমরা সবাই হাসিনা বিরোধী পক্ষে ছিলাম, যারা অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্ট করেছে। ছোট বড় একটা প্রধান স্রোত থাকে, কিন্তু ছোট বড় নানা ধরনের স্রোত থাকে, নানা ধরনের ঘূর্ণি থাকে। হ্যাঁ, তো সমাজে নানা চিন্তা থাকে, অসংখ্য চিন্তা থাকে। এই চিন্তাগুলোর পাশে মানুষ জড়ো হতে শুরু করে। হ্যাঁ, এবং যেটা প্রধান চিন্তা হয়ে দাঁড়ায় তার পাশে সবচেয়ে বেশি মানুষ এসে জড়ো হয়। তো আমাদের প্রধান দ্বন্দ্বটা ছিল, হাসিনা যখন রেজিমে ছিল, ফ্যাসিবাদ থাকবে নাকি ফ্যাসিবাদ থাকবে না। তো আমরা ফ্যাসিবাদ থাকবে না সেই পক্ষে সবাই এক হয়েছিলাম, ওটাই প্রধান দ্বন্দ্ব হয়েছিল। সবাই এসে ওইখানে মিট করেছিল। এখন ফ্যাসিবাদ চলে গেছে, নাই। তাহলে এখন সমাজের দ্বন্দ্বগুলো কি কি? আমাদের প্রত্যেকের যে নিজস্ব ন্যারেটিভ, আমরা সেই নিজস্ব ন্যারেটিভ নিয়ে আমরা এখন আগাচ্ছি। সব সোসাইটিতে প্রবলেম আছে, রাষ্ট্রে প্রবলেম আছে, সমাজে সমস্যা আছে, ওরা দিয়ে এইভাবে সমাধান হবে? তো সবার চিন্তা কি এক না? এক না, সবার চিন্তা আলাদা আলাদা আলাদা। এখন এই যে চিন্তার দখল, এটা তো নিতে হবে, নিবে, সবাই নেবে। আমরা সবাই আমাদের ইমাজিনেশনের জন্য লড়াই করি, ফাইট করি, আমাদের ইমাজিনড ওয়ার্ল্ড নিয়ে ফাইট করি। আমি একটা স্বপ্ন দেখি যে বাংলাদেশ, আগামীর বাংলাদেশটা কেমন হবে। এরকম প্রত্যেকের চিন্তার মধ্যে একটা আগামীর বাংলাদেশ আছে, প্রত্যেকের চিন্তার মধ্যে একটা আগামীর সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাগুলো তো এখন আমি যেভাবে করতে চাই, আরেকজন যেভাবে করতে চাই, সেটা তো এক না। যেমন ধরেন আমার ইমাজিনেশনে আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে না,
আওয়ামী লীগ দলই থাকবে না। আগামীর বাংলাদেশে ধানমন্ডি 32 নম্বর থাকবে না, ওইটা মাটির সাথে মিশে যাবে। আগামীর বাংলাদেশে ইন্ডিয়ার কোনো হেজিমনি থাকবে না, ভারতীয় আগ্রাসনের কোনো চিহ্ন থাকবে না, ইন্ডিয়া কিচ্ছু করতে পারবে না বাংলাদেশে। আগামীর বাংলাদেশ হবে একটা সাম্যের সমাজ, আগামীর বাংলাদেশ হবে একটা ইনসাফের সমাজ। এটা আমার স্বপ্ন। সে যেভাবে আগামীর বাংলাদেশ চিন্তা করে তার সাথে কি আমার চিন্তা মিলবে? একজন ইসলামপন্থীর চিন্তা মিলবে? মিলবে না তো। তো সেই জন্য এই কনফ্লিক্ট গুলো হচ্ছে এবং এটাই স্বাভাবিক, এবং এই কনফ্লিক্টের মধ্যে দিয়ে সমাজ আগাবে। যে সবচেয়ে ভালো স্বপ্ন, যে সবচেয়ে ভালো ইমাজিনেশন জনগণের সামনে দাঁড় করাইতে পারবে, তার আশেপাশের জনগণ দাঁড়াবে। রাজনীতির সাথে আমি তো রাজনীতি করি, এটা আমি যা করি আমার ফর্মালি কোনো দলের সাথে আপনি সংযুক্ত হতে যাচ্ছেন কিনা? ওয়েল, এই এই প্রশ্নের একটা ইন্টারেস্টিং উত্তর দেওয়া যায় আর কি। মানে চার্লি চ্যাপলিনকে রাজনীতির ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। আচ্ছা। তো উনি উত্তর দিছিলেন যে আই রিমেইন জাস্ট ওয়ান থিং অ্যান্ড ওয়ান থিং অনলি, অ্যান্ড দ্যাট ইজ এ ক্লাউন। ইট প্লেসেস মি অন এ ফার হায়ার প্লেন দেন এনি পলিটিশিয়ান। আমি ওনাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি যে আমি বাংলাদেশের রাজনীতিবিদদেরকে খুব বেশি কি বলবো, আমি খুব বেশি পয়েন্ট দেই না আর। হ্যাঁ, এবং আমার আমার তাদের সামর্থ্য সম্পর্কে খুবই উঁচু ধারণা নাই, এবং এটা বাংলাদেশের জনগণেরও নাই। যেমন ধরেন যে এটা এটা পার্সোনালি যদি কেউ কোনো রাজনৈতিক দল না নেয় তাহলে আমি খুশি হব। আমি পার্সোনালি নেওয়ার জন্য বলছি না, আমি কাউকে ছোট করার জন্য বলছি না। আপনারা আমাদের সহযোদ্ধা, আমার পূর্ণ রেসপেক্ট আছে আপনাদের উপরে। ধরেন যে 1/11টা ঘটলো, তখন কারা ক্ষমতায়, মানে 1/11 ঠিক যে সময় ঘটছে তখন কোন দলটা, কোন রাজনৈতিক দলগুলো রাষ্ট্র ক্ষমতার আশেপাশে? এই যে 1/11 ঘটে বাংলাদেশ 16 বছরের ফ্যাসিবাদী শাসনের মধ্যে ঢুকে গেল, আপনার হাতে রাষ্ট্র আছে, রাষ্ট্র ক্ষমতা আছে, আপনি প্রোটেক্ট করতে পারলেন না। এই ব্যর্থতা তো আপনার, তাই না? আপনি এমনকি এমনকি এটা কল্পনা করতে পারেননি যে এরকম একটা বিপদ আপনাদের সামনে আসছে। তাহলে ভরসা করবো কোথায়? আপনার উপরে। আমি তো ওনাদের সাথে যাব না, আমি কখনোই ওনাদের সাথে যাব না। কারণ আমি 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 যেভাবে চিন্তা করি, আমি যেভাবে বিপদগুলো দেখি, বুদ্ধিমত্তার বিষয়। মানে আমরা একটা ছোট দেশ, আমরা একটা ছোট রাষ্ট্র, এটা সত্য। কিন্তু আমি যদি বুঝতে পারি যে দুনিয়াটা কোন দিকে যাচ্ছে, এখন দুনিয়ার ন্যারেটিভটা কোন দিকে, তো আমি তো নিজেকে অ্যালাইন করব তার সাথে, তাই না? ধরেন আমি যদি দেখি একটা ঝড় আসছে সামনে, তাহলে আমি সেই ঝড় থেকে মোকাবেলা করার জন্য আমি কি করব? আমি কি ঝড়ের সাথে সামনাসামনি হেড অন কলিশনে যাব, নাকি আমি এমন একটা নিরাপদ আশ্রয়ের খোঁজ নেব যেখানে আমি কিছুদিনের জন্য আশ্রয় নিতে পারি, ঝড়টা চলে গেলে আমি আবার সামনে আসবো? তাই তো, তাই না? এটাই তো স্ট্র্যাটেজি। আমি যদি ঝড় আসছে, আমি হেড অন কলিশনের জন্য ঝড়ের মধ্যে দিয়ে আমি দৌড় দিলাম, তাহলে তো উল্টে পড়বো। ন্যাচারাল এটা। হ্যাঁ, তো দুনিয়ার ন্যারেটিভের খোঁজ রাখতে হবে, দুনিয়ার শক্তিগুলোর ভারসাম্য দেখতে হবে, এবং তার মধ্যে আমার অবস্থানটাকে সিকিউর করতে হবে। এটাই তো রাষ্ট্র নেতাদের কাজ, এটাই তো পলিটিশিয়ানদের কাজ। ওনারা তো সারাদিন এই কাজই করেন, তাই না? ধরেন আমরা, আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আমি আমি তো বাণিজ্যের লোক আর কি, মার্কেটিং এর লোক। হ্যাঁ, ধরেন আমার কোম্পানির একটা পণ্য আমি মার্কেটে দিলাম। এটা এটা খুব ডিফিকাল্ট কোশ্চেন আর কি। দেখেন ভারতের সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক, আমাদের কূটনৈতিক সম্পর্ক কি রকম হবে সেটা নিয়ে আমি একটা কয়েকদিন আগে এপিসোড করেছি। আমি সেই এপিসোডে আমি বলেছি যে আসলে ইন্ডিয়া আমাদেরকে কিভাবে দেখে কূটনৈতিক ভাবে, তার কূটনৈতিক দর্শনটা কি, সেই কূটনৈতিক দর্শনের আলোকে আমাদের পাল্টা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। আম, এইটা হচ্ছে ধরেন এটাকে বলা হয়, আমরা ছোটবেলায়, আপনিও পড়েছেন ছোটবেলায়, যে স্ট্র্যাটেজি নিচ্ছে বাংলাদেশ প্রশ্নে, সেটার কাউন্টার ইন্টেলিজেন্স, আমাদেরকে একটা ডাইনামিক কাউন্টার ইন্টেলিজেন্সের ব্যবস্থা রাখতে হবে, সো দ্যাট আমরা যে ধরনের অ্যাকশনই নিক না কেন আমরা যেন তাকে ট্যাকেল করতে পারি। এখন হচ্ছে কি, আপনি যে বললেন যে সরকার কি করছে, আমি তো এটা বলতে পারবো না। যে দেখেন, আমি বিশ্লেষক না, আমি অ্যাক্টিভিস্ট। আই মুভ থিংস, আমি জিনিসপত্রকে সরাই, মানে কোথায় কি ইয়ে করতে হবে সেটা ঠিক করি। আমি অ্যাজ অ্যান অ্যাক্টিভিস্ট, অ্যাজ এ বাংলাদেশি অ্যাক্টিভিস্ট, এবং বাংলাদেশ একজন পরিচিত অ্যাক্টিভিস্ট, একদমই না পশ্চিম। বরং ঝড় যদি আসে, এটা একটু ভুল হলো আমার বলা, ঝড় যেটা আসছে সেটা হাসিনা পরিবারের জন্য আসছে, সেটা আওয়ামী লীগের জন্য আসছে। এবং এটা আমি কয়েকদিন থেকেই বলছি, বেশ কয়েকদিন থেকেই বলছি। আওয়ামী লীগ এবং হাসিনা পরিবার বরং এটা প্রস্তুতি নিক যে সেই ঝড় সে কিভাবে মোকাবেলা করবে। হাসিনার পরিবার
হাসিনার পরিবারের যারা, এবং ঝড় যে আসছে সেটা তো আমরাই দেখতে পাচ্ছি। টিউলিপের উপর আসলো, এরপর পুতুলের উপরে আসবে। আজকেই ল্যান্ডসেটে দেখেছেন একটা খবর পাবলিশ হয়েছে যে ল্যান্ডসেট খবর দিচ্ছে বাংলাদেশে পুতুলের বিরুদ্ধে দুদক ইনভেস্টিগেশন শুরু করছে। ল্যান্ডসেটের মতো পত্রিকা, আমি জানি না ল্যান্ডসেট বললে এটা কিছু ইয়ে করে কিনা, কিন্তু গ্লোবাল হেলথে ল্যান্ডসেট একটা অথরিটি। যে নিপীড়িত, যে দরিদ্র, যে কিছু পায়নি, যে সব হারাইছে, যে শোষিত, তার দিকে আপনি সত্যটাকে খুঁজে পাবেন। সত্য সবসময় দিকে থাকে, মজলুমের কাছে থাকে। হ্যাঁ, আমি সব সময় মজলুমকে আমি এটা দেখি। আমার প্রথম ইয়ে ছিল, আমার আমার প্রথম স্বপ্ন ভঙ্গ হলো আমি যখন রাজশাহী থেকে ঢাকায় আসলাম। হুম, রাজশাহীতে কিন্তু আমাদেরকে আম, মফস্বলের রাজনৈতিক দল, কিন্তু আমাদের যারা রাজনৈতিক গুরু ছিলেন তারা আমাদেরকে সত্যিকারের কমিউনিস্ট হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছিলেন। এটা আমি তাদের উপরে পূর্ণ রেসপেক্ট রেখেই বলবো। হুম, যেমন ধরেন আম, আমাকে শ্রমিক এলাকায় পাঠিয়েছে। ওখানে একটা পাটকল ছিল, ওই জুট মিলে আমাকে পাঠিয়েছে সংগঠনের কাজে। আমি ওখানে শ্রমিকদের সাথে কাজ করেছি, আমি শ্রমিকদের সাথে মিটিং করেছি, আমি তাদের জীবনটা জানি কিরকম। আমাকে ক্ষেত মজুরদের সাথে কাজ করতে পাঠিয়েছে। আম, পুটিয়াতে আমি ক্ষেত মজুরদের সাথে কাজ করেছি। পুটিয়ার জায়গাটার নামটা আমার মনে নাই, বস্তির মতো অঞ্চল যেখানে ডোমেরা থাকতো, যারা আমাদের মেডিকেল কলেজে কাজ করতো, যাদের পরিবারের অনেক লোকজন। সুপার কলোনিতে ছিলাম, থেকেছি। তো আমার আমার পলিটিক্যাল গ্রুমিংটা কিন্তু ওইভাবে হয়েছে। হ্যাঁ, তো আমি ঢাকায় এসে দেখলাম ঢাকায় তো কমপ্লিটলি ডিফারেন্ট কমিউনিস্ট পার্টি। এটার মধ্যে কোনো কমিউনিস্ট ইডিওলজি নাই। হ্যাঁ, এটা পিওর মিডল ক্লাস, আপার মিডল ক্লাসের। 2013 5ই মে পরে, 2013 5ই মে পরে এটা টের পেলাম। এটা আসলে সম্ভব না। এটা যারা ক্যাডার ভিত্তিক রাজনীতি করেন, হ্যাঁ, তারা জানেন যে মানে দলের নির্দেশের একটা ব্যাপার আছে। হ্যাঁ, দল যেটা নির্দেশ দেবে সেটা সব ক্যাডারকে পালন করতে হবে প্রশ্নহীন ভাবে। কঠিন বলবো না, এটা অসম্ভব। আপনাকে দল ছেড়ে দিতে হবে। এবং আমি এই দল করি আমার 18 বছর বয়স থেকে আমি সিভিল করি। আমি সিভিলের সাথে যুক্ত হয়েছি 18 বছর বয়সে। সেই দলের এটা আমার পরিবার, আমার এটা এটা আমার পারিবারিক দল, তো তাই না? তো এই দলের হেরিটেজ আমি দুম করে হঠাৎ করে ছেড়ে দিতে পারবো, এটা তো কল্পনাই করা সম্ভব না। আমি এটা বলি যে যেদিন ঈশ্বরের আদেশ হবে সেদিন যাব। আসলেই তো তাই, এটা আমার উপরে নাই। হ্যাঁ, এটা আমার উপরে নাই, কারণ আমি তো এখানে রিফিউজি, পলিটিক্যাল রিফিউজি, আমার পাসপোর্ট নাই। হ্যাঁ, তারপর আমার এখানে রেসিডেন্স স্ট্যাটাসটা রিফিউজি স্ট্যাটাসের সাথে যুক্ত করা। তো আমি এখান থেকে যদি চলে যাই, আমাকে স্ট্যাটাস ত্যাগ করে চলে যেতে হবে বাংলাদেশে একবারে সবকিছু। তো এখানে আমার বাচ্চা পড়াশোনা করছে। আমার পিএইচডি শেষ হয়নি। হ্যাঁ, এটা একটা ব্যাপার। পিএইচডি করছি, তো আমি পিএইচডি শেষ করতে পারবো না। হ্যাঁ, আমার পিএইচডিটা শেষ করতে হবে। আমার বাড়ির লোন আছে, আমার এডুকেশন লোন আছে, এটা শোধ করতে হবে। এগুলো অনেক ইস্যুজ আছে যেগুলো আমি ছেড়ে একদম যদি চলে যাই তাহলে আমি অনেক কিছু আনসেটেলড থেকে যাবে, এবং সেটা ইয়ে করা সম্ভব না। তো একেবারে যে চলে আসবো, একেবারে চলে এসে কি করবো? আমি আমি চাকরি করা মানুষ রে ভাই, আমার চাকরি করে পেট চালাইতে হয়। তো আমাকে একটা চাকরি পেতে হবে, তারপরে আমি যাব। তো অনেক বিষয় আছে। তারপরে ধরেন এইখানে আমি তো বেশ কিছুদিন চাকরি করেছি, এখানে আমার একটা রিটায়ারমেন্ট বেনিফিট পাবো। আর আমার চাকরিও যে খুব বেশি দিন আছে তা না। আমি এখানে চাকরি করলে ধরেন আমি আর প্রায় 7 বছরের মতো চাকরি করতে পারবো। আর বাংলাদেশে ফিরে গেলে তো আমার রিটায়ারমেন্টের বয়স চলে আসছে, কারণ আমার বন্ধু বান্ধবরা সামনের বছর রিটায়ারমেন্টে চলে যাবে, সামনের বছর তারপরের বছর রিটায়ারমেন্টে চলে যাবে। তো এগুলো অনেক ইস্যুজ আছে, পার্সোনাল এবং পলিটিক্যাল। সেই ইস্যুস গুলো যদি সেটেল না হয় তাহলে এই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন। হ্যাঁ, তবে এটা ঠিক, যদি বাংলাদেশের খুব জরুরি জটিল প্রয়োজন হয় আমি কোনো দিকে তাকাবো না। আমার আমার উপস্থিতিটা এখন এমন না যে খুবই প্রয়োজনীয়। খুবই প্রয়োজনীয় যদি হয় আমি সবকিছু ছেড়ে চলে যাবো।